আপনার যখন বাক স্বাধীনতা থাকবে না, ঠিক সেই মুহূর্তে আপনাকে বুঝে নিতে হবে আপনি কোনো স্বৈরশাসকের অধীনে আছেন। আর যে কারণেই গত ৫ই আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার রোষানলে পড়ে পতন ঘটে এক স্বৈরাচারী সরকারের। আর ঠিক এমনই একজন স্বৈরশাসক দক্ষিণ কোরিয়াতেও ছিল, যাকেও কিনা ছাত্র জনতার আন্দোলনের মুখোমুখি হতে হয় এবং গদি ছেড়ে পালাতে হয়। তবে সেই স্বৈরশাসক ঠিক কেমন ছিল, কেন তাকে ছাত্র জনতার আন্দোলনের মুখে গদি ছাড়তে হলো, তাছাড়া এরপর কি সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, সেই মুভিটি থেকে। মুভিটি সম্পূর্ণ দক্ষিণ কোরিয়ার এই সত্য ঘটনাকে নিয়ে বানানো হয়েছে। তাই চলুন আর দেরি না করে মূল ঘটনা দেখে নেই। মুভির একদম শুরুতেই আমরা নিউজে দেখতে পাই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট চান পুলিশের হেডকোয়ার্টার ভিজিট করতে গিয়েছিল এবং সেখানে থাকা বেশ কজন পুলিশ অফিসারকে সম্মাননা হিসেবে মেডেল পরিয়ে দিচ্ছেন, কেননা দক্ষিণ কোরিয়ার স্পাইদের খুঁজে বের করতে এই পুলিশ সদস্যরা বেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এরপর সিন শিফট হয় 14ই জানুয়ারি দুপুর 12:30টায়। এন্টি কমিউনিস্ট ডিভিশনের হেড কমিশনার জিওন একটা মেমোরিয়ালে ফুল দিচ্ছিলেন, আর অন্যদিকে শহরের রাস্তা দিয়ে তখন খুব দ্রুত একটা অ্যাম্বুলেন্স ছুটে চলেছে। তাতে একজন ডাক্তার আর নার্স ছাড়াও এন্টি কমিউনিস্ট ডিভিশনের বেশ কয়েকজন অফিসার রয়েছে। কোনো একটা কারণে অ্যাম্বুলেন্সে থাকা সব অফিসারকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। এর মধ্যে অ্যাম্বুলেন্স তাদের হেডকোয়ার্টারে চলে আসলে তারা ডাক্তার স্যাংকে ভিতরে একটা রুমে নিয়ে আসে। ডাক্তার স্যাং ভিতরে ঢুকেই সে একটা ছেলে পড়ে আছে। ডাক্তারকে দেখে রুমের মধ্যে আগে থেকেই থাকা অফিসার জো ওই ছেলেটার ট্রিটমেন্ট করতে বলে, কিন্তু স্যাং ছেলেটার পালস চেক করে বলে যে এই ছেলে তো অলরেডি মারা গিয়েছে। এই কথা শুনে জো ডাক্তারকে বলে যেভাবেই পারো ওকে ফিরিয়ে আনো। ডাক্তার স্যাং তখন ওই ছেলেটার শরীরে একটা কড়া মাত্রার ইঞ্জেকশন পুশ করে। এরপর জোরে জোরে বুকে চাপ দিতে থাকে, কিন্তু কোনো কাজ হয় না। এদিকে পুলিশ কাস্টডিতে একটা ছেলে মারা গিয়েছে এই নিউজ কমিশনারের কাছে পৌঁছে যায়। খবর পেয়েই কমিশনার দ্রুত তার বাকি অফিসারদের নিয়ে হেডকোয়ার্টারে চলে আসে। এই ব্যাপারটা নিয়ে সে সব অফিসারদেরকে রুমে ডাকে। তারপর কিছুটা ধমক দিয়ে বলে তারা এখানে ডাক্তার আনতে গিয়েছে কেন, কেননা ডাক্তার তো এখন পুরো ঘটনার সাক্ষী হয়ে থাকলো, আর সে যদি বাইরে যেয়ে কাউকে কিছু বলে দেয় তাহলে কি হবে। যাই হোক, কিছুটা শান্ত হয়ে সে অফিসারদেরকে বেরিয়ে যেতে বলে। সবাই রুম থেকে চলে গেলে কমিশনার তার পিএস জনকে ওই লাশটা গোপনে সৎকার করতে বলে, মানে পুড়িয়ে ফেলতে বলে। এটা শুনে জন সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সেদিন সন্ধ্যায় কমিশনারের সাথে দেখা করতে একটা রিসোর্টে আসে ইন্টেলিজেন্স এজেন্সির হেড, যে কিনা আবার প্রেসিডেন্টের রাইট হ্যান্ড। কমিশনারের সাথে সে নানা ব্যাপারে কথা বলে। কমিশনারকে বলে যে প্রেসিডেন্ট তার কাজ নিয়ে অনেক বেশি খুশি। এরপর সে তাকে একটা খাম দিয়ে বলে প্রেসিডেন্ট নিজেই এসে তাকে খামটা দিতে চেয়েছিল, কিন্তু তিনি ব্যস্ত থাকায় তাকেই আসতে হলো। কমিশনারও তখন একটা খাম দেয় তাকে। লোকটা দেখে যে খামের উপর একটা নাম লেখা কিম। কমিশনার তখন বলে যে গণতন্ত্র নিয়ে যে মুভমেন্টটা এখন হচ্ছে এটার মূল হোতা হলো এই কিম। তবে সে ইন্টেলিজেন্স হেডকে জানায় যে সে যেন প্রেসিডেন্টকে এই ব্যাপারে টেনশন করতে নিষেধ করে, কেননা কমিশনার কিমকে ধরার পর প্রমাণ করে দেখাবে যে কিম আসলে গণতান্ত্রিক আন্দোলনের কেউ না। সে মূলত দেশবিরোধী দলের সাথে মিলে দেশকে অনেক বেশি অস্থিতিশীল করতে চাচ্ছে। কমিশনারের মুখে এটা শুনে ইন্টেলিজেন্স হেড বেশ খুশি হয়, মানে এই কমিশনার এখানে আমাদের হাউন আঙ্কেলের ভূমিকায় আছে। তবে এখানে একটা ঘটনা ক্লিয়ার করে দেই, আসলে প্রেসিডেন্ট চান একজন মিলিটারি স্বৈরশাসক। গত 7 বছর ধরে তিনি ক্ষমতায় আছেন, কিন্তু নির্বাচন দিতে রাজি না। তাই বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে আন্দোলনে নামে। এর মধ্যে কিম নামের যেই লোকটার কথা কমিশনার বলল, সেই কিম মূলত এই আন্দোলন লিড করছে। তবে কিম এখন লুকিয়ে থাকায় তাকে খুঁজে পাওয়ার জন্য আন্দোলন থেকে একজন ছাত্রকে ধরে আনে কমিশনারের টিম। কিন্তু একটু আগেই দেখলাম সেই ছাত্রটা জিজ্ঞাসাবাদের সময় মারা গিয়েছে। তবে তার এই মৃত্যু কি স্বাভাবিক ছিল নাকি অন্য কোনো বিষয় আছে, সেটাই এখন দেখার পালা। যাই হোক, আমরা প্রসিকিউটর চোইকে তার অফিসে ডিনার করতে দেখি। ঠিক তখনই সেখানে কমিশনারের পিএস জন আর একজন অফিসার আসে। জন চোইকে বলে, আরে কি সব আজে বাজে খাবার খাচ্ছ, চলো বাইরের ভালো একটা রেস্টুরেন্টে একসাথে ডিনার করে আসি। চোই অবাক হয়ে বলে, বাপরে, ফ্রিতে এত দরদ দেখাচ্ছ কেন? জন তখন বলে, আরে তেমন কিছু না, একটা পেপারে তোমার একটা সাইন লাগবে। এটা বলে সে চোইয়ের সামনে একটা পেপার রাখে। চোই তখন সেটা পড়ে দেখে যে জিজ্ঞাসাবাদের সময় পার্ক নামের 22 বছরের একটা ছেলে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, যার ব্যাপারে আমরা মুভির শুরুতেই দেখেছি। সরকারের বিরুদ্ধে কথা বলে চোই বেশিক্ষণ টিকতে পারবে না, তাই হেড প্রসিকিউটর তাকে নিয়ে এত বেশি চিন্তিত। কিন্তু চোইয়ের এই ব্যাপারে কোনো দুশ্চিন্তাই নেই। অন্যদিকে ওই দিন সকালেই প্রসিকিউটর লিয়ের সাথে দেখা করতে আসে জুংআং নিউজ পেপারের একজন সাংবাদিক। চা খেতে খেতে লি তাকে পার্ক মারা যাওয়ার খবরটা কৌশলে দিয়ে দেয়। আসলে এটাই ছিল চোই আর লিয়ের প্ল্যান, কোনো না কোনোভাবে কৌশলে পুলিশ কাস্টডিতে পার্কের মারা যাওয়ার খবরটা মিডিয়া অবধি পৌঁছানো।
কেননা একবার মিডিয়া অবধি গেলেই অ্যান্টি কমিউনিস্ট ডিভিশনের পক্ষে আর সত্যটা ঢেকে রাখা পসিবল হবে না। আর ঠিক ঘটেও তাই। লিয়ের মুখে ছাত্র হত্যার খবর শোনা মাত্র সেই সাংবাদিক দ্রুত তার চিফ এডিটরকে ফোন দিয়ে পুরো ঘটনা খুলে বলে, আর তারা এই নিউজ ছাপানোর সিদ্ধান্তও নেয়। এদিকে সকাল সকাল অ্যান্টি কমিউনিস্ট ডিভিশনের লোকেরা পার্কের মা আর ভাই বোনকে ধরে হাসপাতালের মর্গের সামনে নিয়ে আসে। ছেলে আর বেঁচে নেই এটা বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার। এরপর আমাদের প্রসিকিউটরের প্রেস অফিসে দেখানো হয়। সেখানে থাকা বেশ কয়েকজন সাংবাদিকের সাথে আমরা স্যাম নামের এক সাংবাদিককেও দেখি। আয়েশ করে সে সোফায় বসে নুডলস খাচ্ছিল। এমন সময় তাদের টেবিলে সেদিনের জুঙ্গাং পেপার রাখা হয়। আজকে সেই পেপারে কি ছাপিয়েছে এটা দেখার জন্য যেই না এগিয়ে যায়, অমনি গোটা রুমে থাকার পাবলিশ হয়েছে শোনার পর জুঙ্গাং পেপারের সেই সাংবাদিক তার অফিসে ফোন দেয়। ফোন ধরেই তার চিফ বলে যে এই নিউজ ছাপানোর কারণে তাদের প্রেসে মিলিটারিরা হামলা করেছে, তাই সে যাতে দ্রুত কোথাও গা ঢাকা দেয়। অন্যদিকে কমিশনার আর তার অফিসারদের কাছেও নিউজ ফাঁস হওয়ার ব্যাপারে খবর আসে। এটা শুনে কমিশনার দ্রুত পুলিশ হেডকোয়ার্টারে যায়। সেখানে গিয়ে সে পুলিশ কমিশনারের সাথে দেখা করে পুলিশ কমিশনারকে একটা স্পিচ ধরিয়ে দিয়ে বলে যে সাংবাদিকদের সামনে আপনি হুবহু এখানে যা লেখা আছে সেটাই বলবেন। এরপর একটু পরেই পুলিশ কমিশনারের অফিসে প্রেস ব্রিফিং শুরু হয়। কিন্তু ব্রিফিংয়ে সাংবাদিকদের হাজারটা প্রশ্ন শুনে পুলিশ কমিশনার সব গুলিয়ে ফেলে। সে ভুলে পার্ককে চেক আপ করতে আসা সেই ডাক্তার আর হাসপাতালের নাম বলে দেয়। এটা শুনেই সাংবাদিকরা তখন দ্রুত ওই হাসপাতালে যায়। তখন পরিস্থিতি সামাল দিতে কমিশনারও তার অফিসারদের ওই ডাক্তারের কাছে পাঠায়। এরপর তাকে পার্ক নামের ওই ছাত্রের ব্যাপারে জিজ্ঞাসা করে। তার কাছে তারা এটা জানতে চায় যে সে যখন চেক আপ করতে যায় তখন সে ঠিক কি দেখেছিল। কিন্তু ডাক্তার স্যাং তেমন কিছুই বলে না। সে বলে যে আমি যাওয়ার আগে বিষক্রিয়ার কারণে পার্ক অনেক পানি খেয়েছিল। ডাক্তার স্যাং গোজামিল দিয়ে বলে হয়তো পার্ক বেশি মদ খেয়েছিল। এটা শুনে সাংবাদিকরা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে একই দিনে বিকাল 4টার দিকে আরেকটা হতে পারে এভাবে কিছুই হবে না, তাই সে সরাসরি কমিশনারকে ফোন দিয়ে হুমকি দেয় এবং তার সাথে দেখা করতে চায়। এরপর সেদিনই কমিশনার আর চই দেখা করে। চই তাকে পোস্টমর্টেম করার অফিসিয়াল পেপার দেখালে কমিশনার সেগুলো ছিঁড়ে ফেলে। এটা দেখে চই বেশ রেগে যায়। সে তার কোটের পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা বের করতে চায়। এটা দেখে কমিশনারের টিম ভাবে চই মনে হয় গান বের করবে, তাই তারাও দ্রুত গান বের করে চইয়ের দিকে গান পয়েন্ট করে। কিন্তু না, চই কোনো গান নয় বরং একটা ম্যাগাজিন বের করে। সেটা সে কমিশনারকে দেখিয়ে বলে আমার ওয়াইফের কাজিনের হাজব্যান্ড একটা ইন্টারন্যাশনাল পত্রিকায় আছে, মাঝে মাঝেই সে আমার কাছে বিভিন্ন নিউজ চায়। আপনি কি চান আমি পার্কের কেসের ব্যাপারে আরও ক্ষেপে যাই? কিন্তু সে চইকে কিছুই বলতে পারে না। মুখ শক্ত করে সে চইকে বলে তোমার পোস্টমর্টেম তুমি করো আর আমার কাজ আমি করব। এটা বলে সে তার টিম নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাত 9টায় চইয়ের নির্দেশে ডাক্তার স্যাং পার্কের পোস্টমর্টেম করতে শুরু করে। পোস্টমর্টেমের নিয়ম অনুযায়ী পার্কের মামা সেখানে ছিল, কিন্তু ভাগ্নের লাশ দেখেই সে কান্না শুরু করে দেয়। পোস্টমর্টেমের মাঝপথে ডাক্তার স্যাং ওয়াশরুমে যায়, কিন্তু সেই ওয়াশরুমে আগে থেকেই লুকিয়ে ছিল সাংবাদিক স্যাম। সে ডাক্তারকে বারবার প্রশ্ন করে যে আসলেই পার্কের মৃত্যুটা হার্ট অ্যাটাক নাকি সে অন্য কিছু দেখেছিল। সাংবাদিকের জোরাজুরিতে ডাক্তার শেষমেশ সকিয়েছিল, তখন পুরো ফ্লোর পানিতে পাবলিশ করে দেয়। এরপর সিন শিফট হয় পরের দিন, মানে 19শে জানুয়ারি। নিউজ পাবলিশ হওয়ায় প্রশাসনের মাথা খারাপ হয়ে যায়। পুলিশ কমিশনারের নির্দেশে অ্যান্টি কমিউনিস্ট ইউনিটের 2 জন অফিসার জো আর জিনহুকে পার্ক হত্যার দায়ে থানায় নিয়ে আসা হয়। এরপর তাদেরকে দোষ স্বীকারের জন্য রিমান্ডে নেওয়া হয়। তবে কমিশনার পার্ক এটা জানতে পেরে দ্রুত পুলিশ হেডকোয়ার্টারে আসে। সেখানে থাকা পুলিশদেরকে তার অফিসারদের গায়ে হাত তোলার জন্য হুমকি দেয়। এরপর সে জো আর জিনহুর সাথে কথা বলে, তাদের বোঝায় যে তারা যাতে পার্ক হত্যার দোষ স্বীকার করে নেয়। আর পরিস্থিতি ঠান্ডা হলে কমিশনার নিজে তাদেরকে জেল থেকে ছাড়াবে, এবং সেটা 1 মাসের মধ্যেই। এসব শুনে জো আর জিনহু তখন রাজি হয়। তো জো আর জিনহুর স্বীকারোক্তি নিয়ে তাদেরকে জেলে নেওয়া হয়। এই জেলেই গার্ড হিসেবে কাজ করে হান নামের একজন গার্ড। সরকারি চাকরি করলেও সে ভিতরে ভিতরে একজন কমিউনিস্ট, এমনকি এই ডেমোক্রেসি আন্দোলনের সাথেও আছে সে। এই জেলে এবার ইয়ং নামের ডেমোক্রেসি আন্দোলনের একজন নেতা বন্দী আছে। সে হানকে ডেকে একটা ম্যাগাজিন দেয়। আসলে হানের কাজ হলো এই আন্দোলনের মূল নেতা কিমের কাছে সব তথ্য পৌঁছে দেওয়া, আর সেই কাজটা সে ভালো মতোই করে। তো পরের দিন হান ওই ম্যাগাজিন নিয়ে জেল থেকে বের হয় বাসায় যাওয়ার জন্য। তার কাজ ছিল চার্চে নিজের পরিচয় গোপন করে থাকা কিম এবং ফাদারের কাছে এই ম্যাগাজিনটা পৌঁছানো। কিন্তু রাস্তায় অনেক চেকিং দেখে ধরা পড়ার ভয়ে সে আর চার্চে না যেয়ে বাসায় চলে আসে। এখানে আমরা জানতে পারি যে ইউন নামে হানের একটা ভাগ্নি রয়েছে। হান তাই একটা পরিকল্পনা করে, যেহেতু ইউন একটা মেয়ে তাই রাস্তায় সেভাবে ইউনকে কেউ চেক করবে না, তাই সে ইউনকে ফুসলিয়ে ওই ম্যাগাজিনটা কিমের কাছে নিয়ে যেতে রাজি করায়। আর পরের দিন ইউন খুব ইজিলি ওই গার্ডদের সামনে দিয়ে চার্চে যেয়ে কিমের কাছে ওই ম্যাগাজিনটা দিয়ে আসে। এতে কেউ কোনো সন্দেহই করে না তাকে। এভাবেই চলে যায় 1 মাস।
20 ফেব্রুয়ারি জেলে বন্দি থাকা 2 অফিসার জো আর জিনহুয়ের সাথে টিম সেখানে এসে তার লেখা অফিসিয়াল ডকুমেন্ট ছিঁড়ে দেয়। সেই সাথে থেকে এটাও হুমকি দেয় যে সে যাতে আর কোনো অফিসিয়াল ডকুমেন্ট না লিখে। শুধু তাই না, তারা জো আর জিনহুয়ের পরিবারের সদস্যদেরও সেখান থেকে নিয়ে যায়। তবে এই পুরো ব্যাপারটা কানে আসে জেলে থাকা ইয়ং এর। রাতে যখন সিকিউরিটি চিফ ওই অফিসিয়াল ডকুমেন্টগুলো জোড়া লাগাচ্ছিল, তখন ইয়ং তার সাথে দেখা করতে চায়। চিফ অফিসার দেখা করতে আসলে ইয়ং তাকে জিজ্ঞাসা করে যে ওই ছাত্রের মারা যাবার ব্যাপারে সে নতুন কিছু জানে কিনা, অথবা এখানে অ্যান্টি কমিউনিস্ট ইউনিটের কোনো অফিসার জড়িত আছে কিনা। কিন্তু চিফ অফিসার তাকে কিছুই বলে না। সে জাস্ট এটা বলে যে অফিসের কোনো তথ্য সে কারোর সাথে শেয়ার করতে পারবে না। এদিকে দেখতে দেখতে পার্ক হত্যার 48 দিন পার হয়ে যায়। তবুও সেভাবে কোনো বিচার না হওয়ায় ছাত্ররা ভিতরে ভিতরে ফুঁসতে থাকে। এর মধ্যে একদিন হানের ভাগ্নি ইউন তার বান্ধবীর সাথে ঘুরতে বের হলে হঠাৎ করে ছাত্ররা মিছিল শুরু করে। একটু পরে মিছিলের উপর সরকার দলের গুন্ডা মানে ছাত্রলীগ এসে হামলা চালালে সব ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করে। এরই মধ্যে ইউন সেখানে ফেঁসে যায়। তাকে আন্দোলনকারী ভেবে সরকার দলের একজন পিটাতে শুরু করলে হান ইউল নামের এক ছেলে এসে তাকে বাঁচায়। এরপর তারা একটা জুতার দোকানে আশ্রয় নেয়। তবে এই দৌড়াদৌড়িতে ইয়োলের একটা জুতা হারিয়ে যায়। কিন্তু এভাবে বাইরে গেলে তো সরকার দলের লোকেরা তাদের সহজে চিনতে পারবে। এটা ভেবে ইউন তাকে একজোড়া নতুন জুতা গিফট করে, আর এরপর তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে জেলে বন্দি থাকা অফিসার জোয়ের সাথে দেখা করতে আরেকজন প্রসিকিউটর আসে। সে এসেই জোকে নানা রকম প্রশ্ন করে, কিন্তু জো একটা প্রশ্নেরও ঠিকঠাক জবাব দেয় না। জোয়ের এমন ব্যবহারে প্রসিকিউটর রেগে যেয়ে বলে যে ঠিকমতো কথা না বললে আমি এমনভাবে কেস লিখব আগামী 15 বছরও এখান থেকে বের হতে পারবে না। এটা শুনে জো বেশ রেগে যায়। সে চিৎকার করে বলতে থাকে ওই ছাত্রকে আমি খুন করিনি, অন্য কেউ করেছে। এমন সময় অ্যান্টি কমিউনিজমের কয়েকজন অফিসার এসে জোকে ধমক দেয়, কিন্তু জো তাদেরকে উল্টো থামিয়ে দিয়ে বলে দেখো আমার উপরে বেশি চিল্লাবে না, আমি চুপ আছি দেখেই তোমরা এখনো বাইরে আছো, নাহলে আমি যদি একবার তোমাদের নাম নেই তাহলে কিন্তু তোমাদের আর কেউ বাঁচাতে পারবে না। এটা বলে জো সেখান থেকে চলে যায়। আর এই পুরো ব্যাপারটা ঘটে সিকিউরিটি চিফের সামনেই। জেলখানায় জোয়ের এমন ব্যবহারের কথা প্রেসিডেন্টের রাইট হ্যান্ড মানে সেই ইন্টেলিজেন্স এজেন্সির হেডের কেন যায়। সে তাই কমিশনারকে ডেকে রাগের সুরে বলে যে দেখো জেলে যা হয়েছে সেটা কিন্তু প্রেসিডেন্টের কানে অলরেডি গিয়েছে, তুমি যেভাবে পারো দ্রুত এই সমস্যা সলভ করো, নাহলে কিন্তু বড় বিপদে পড়বে। এসব শুনে কমিশনার বেশ রেগে গিয়ে সরাসরি জেলে চলে যায়। সে জো আর জিনহুকে ধরে টর্চার করে। কমিশনারের এমন ব্যবহারে জো নিজেও এবার রেগে যায়। সে সরাসরি কমিশনারকে বলে তাকে এখান থেকে বের করতে, না হলে সে সবাইকে সত্যটা বলে দিবে। এটা শুনে কমিশনার জোকে ধাক্কা মেরে চেয়ার থেকে ফেলে দেয়। তারপর জোয়ের কপালে বন্দুকটা বাধা দিতে আসায় সিকিউরিটি চিফকে ধরে কমিশনারের লোকেরা মাটিতে ফেলে পিটায়। এরপর তার দিকে কিছু টাকা ছুঁড়ে মেরে সেখান থেকে চলে যায়। এরপর সিন শিফট হয়ে আমরা টিভিতে প্রেসিডেন্ট চানকে ভাষণ দিতে দেখি। ভাষণে চান বলে যে নেক্সট প্রেসিডেন্ট কে হবে এটা এখন তিনি সিলেক্ট করবেন। এটা শুনে গোটা দক্ষিণ কোরিয়ার মানুষজন ক্ষেপে যায়। পুলিশ থেকে শুরু করে সরকারি অনেক কর্মকর্তা কেউই এই পলিসি ভালোভাবে নেয়নি, কারণ তারা সবাই একটা ফেয়ার ইলেকশন চায় যেখানে জনগণ নিজে ভোট দিয়ে তাদের প্রেসিডেন্ট নির্বাচিত করবে। এদিকে গণতন্ত্র আন্দোলনের নেতা কিমকে ধরতে না পারায় কমিশনারের উপর প্রেশার আসতে থাকে। এসব প্রেশারে কমিশনার তার পুরো ইউনিটকে দায়িত্ব দেয় বাকি সব কাজ ছেড়ে কিমকে ধরার জন্য। অন্যদিকে ওই দিন রাতে জেলের সেই সিকিউরিটি চিফ বন্দি ইয়ংকে মাঝরাতে ডেকে পাঠায়। ইয়ং আসলে তাকে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলে যে পার্ক নামের যে ছাত্রটিকে পুলিশ কাস্টডিতে হত্যা করা হয়েছে তাতে কে কে জড়িত ছিল তার পুরো ডিটেলস এখানে লেখা আছে, তাই সে যাতে দ্রুত ওই ডিটেলসগুলো নোট করে নেয়। ইয়ংও তখন তাই করে। সে দ্রুত সব লিখে নিয়ে সেটা হানের হাতে দেয় এবং তাদের নেতা কিমের কাছে পৌঁছে দিতে বলে। কিন্তু এদিকে প্রেসিডেন্টের ভাষণের পর থেকে রাস্তায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে, তাই হানকেও চেক করা হয়, তবে সে কোনো মতে বের হয়ে যায়। এরপর সে সোজা চার্চে চলে আসে। এদিকে কিম চার্চে আছে জানতে পেরে কমিশনারের একটা টিম চার্চে চলে আসে। তাদের একজন কিমকে দেখতেও পায়। দেখার পর সে বাকিদের ডাক দেয়, কিন্তু এরই মধ্যে কিম সেখান থেকে নিজের বেশভূষা চেঞ্জ করে পালিয়ে যায়। এদিকে হান চার্চে এসে কমিশনারের টিমকে দেখতে পেয়ে সেও দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তবে একজন অফিসারের চোখে পড়ে যায় সে। হান ব্যর্থ হয়ে বাসায় চলে আসে, কিন্তু ডেমোক্রেসি আন্দোলনের লোকেরা হানকে ফোন দিয়ে দ্রুত সেটা দেওয়ার জন্য বলে, কেননা এটাই একমাত্র ওয়ে যেটা দিয়ে তারা দ্রুত জনমত তৈরি করে এই স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু হান বুঝতে পারে এই কড়া চেকিংয়ের মধ্যে তার পক্ষে এটা করা সম্ভব না, তাই সে আবারও তার ভাগ্নি ইউনের কাছে যায়। তাকে রিকোয়েস্ট করে বলে এটাই শেষবার, এরপর থেকে সে আর তাকে এই ব্যাপারে জড়াবে না। কিন্তু ইউন এবার না করে দেয়। ইউন বলে সে জীবনে শান্তি চায়, এসব আন্দোলনের মাঝে সে যেতে চায় না। তাছাড়া এসব আন্দোলনের কারণেই ছোটবেলায় সে তার বাবাকেও হারাতে হয়েছে।
তাই নতুন করে সে আর কাউকে হারাতে চায় না। এটা বলেই ইউন সেখান থেকে চলে যায়। রাতের বেলা ইউনের মা বাসায় ফিরে মেয়ে আর ভাইকে কথা বলতে না দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমরা আজকেও আবার ঝগড়া করেছো? এদিকে অ্যান্টি কমিউনিস্ট ইউনিটের হেডকোয়ার্টারে কমিশনারকে বেশ রেগে থাকতে দেখা যায়। সে একে একে তার সব অফিসারকে জিজ্ঞেস করতে থাকে যে কেন তারা কিমকে এত কাছে পেয়েও ধরতে পারেনি, কিন্তু তারা কেউ উত্তর না দিতে পারলে তাদের বুকে লাথি মারতে থাকে সে। এটা দেখে ভয় পেয়ে একজন অফিসার কমিশনারকে জানায় যে তারা যখন চার্চে ছিল তখন জেলের গার্ড হানকে চার্চ থেকে দ্রুত বের হতে দেখেছে। তার ধারণা হান একজন কমিউনিস্ট, আর সে হয়তো জানে কিম আসলে কোথায় আছে। এটা শুনে কমিশনারের নির্দেশে তারা হানের বাড়িতে আক্রমণ করে এবং তাকে মারধর করে গ্রেফতার করে নিয়ে আসে। এরপর তারা নিজের সন্তানের মতো আদর যত্ন করে মানুষ করতে থাকে। সেও ডংকে নিজের বড় ভাই হিসেবে সম্মান করত এবং তার সব কথা মানত। কিন্তু একটু বড় হবার পর কোরিয়ায় যখন যুদ্ধ লাগে তখন ডং এর মাথায় গণতন্ত্রের ভূত চাপে। তাই যেই পরিবার তাকে আশ্রয় দিয়েছিল সেই পরিবারকেই সে শত্রু ভাবে। এমনকি কোনো এক রাতে ডং তার চোখের সামনে কমিশনারের গোটা পরিবারকে গুলি করে হত্যা করে। তবে কমিশনার সেদিন খাটের নিচে লুকিয়েছিল বলে বেঁচে যায়, না হলে সেদিন তাকেও হয়তো মরতে হতো। এরপর কমিশনার হানকে বলে, তোমারও কিন্তু একটা পরিবার আছে, তাই যদি তুমি সব খুলে না বলো তাহলে তোমার পরিবারকেও এভাবে হারাতে হবে। আর এসব শুনে ফাইনালি হান সব বলে দেয়। এরপর সাথে দেখা করতে আসে। কিম তাকে তার মামার জন্য সরি বলে। এরপর ইউন তাকে ওই ম্যাগাজিনটা দেয় যাতে পার্ককে যারা হত্যা করেছে তাদের নাম লেখা আছে, এমনকি কিভাবে হত্যা করেছে তাও লেখা আছে। ইউনের কাছ থেকে ম্যাগাজিনটা নিয়ে দ্রুত ভিতরের রুমে চলে আসে কিম। সে ফাদারকে ম্যাগাজিনটা দিয়ে বলে যত দ্রুত পারেন সেন্টার চার্চে যেয়ে সব অ্যানাউন্স করতে। আরেকদিকে হানের কাছ থেকে সব শুনে কমিশনার আর তার টিম ওই চার্চে হামলা চালায়, কিন্তু কিম অনেক কষ্টে ছাদ থেকে লাফিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আঁটল জো এবং জিনহু ছাড়াও আরও 3 জন। এখানে তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই 5 জন অফিসার মূলত পার্ককে টর্চার করতে গিয়ে পানিতে চুবিয়ে মেরে ফেলেছে। আর এসব শোনার পর সাংবাদিকরা এখন দ্রুত বেরিয়ে পড়ে নিউজ সার্কুলার করার জন্য। এদিকে কমিশনারের কাছেও খবর চলে আসে যে নিউজটা লিক হয়েছে, তাই দ্রুত সে তার অফিসারদের নিয়ে হেডকোয়ার্টারে ব্যাক করে। এই কেস রিলেটেড সব ফাইল সে আগুন দিয়ে পুড়িয়ে দিতে বলে। তার টিমও ঠিক তাই করে, কিন্তু এরপরও সে করা হয়। তাই পরের দিন কমিশনারকে এসব কারণে প্রেসিডেন্টের অফিসে ডাকা হয়। কমিশনার সেখানে যায় কিন্তু কাউকেই দেখতে পায় না, শুধুমাত্র একটা পেপার পড়ে থাকতে দেখে যেখানে তার নামে ওয়ারেন্ট লেখা। আসলে ওই ছাত্রকে টর্চার করার অর্ডার তো সেই দিয়েছিল তার টিমকে। তবে ওয়ারেন্টে প্রেসিডেন্টের সাইন দেখে কমিশনার তখন তার নিজের ভুল বুঝতে পারে। কি হলো এত কিছু করে, যার জন্য করল চুরি সেই বলল চোর, মানে সেও তো এসব করেছে প্রেসিডেন্টের নির্দেশেই। আসলে এই কমিশনার আর আমাদের হাউন আঙ্কেলের অবস্থা ঠিক একই রকম হয়েছে। ভাতের হোটেলটা তো ভালোই চলছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল। যাই হোক, কিছুদিন পর আমরা কমিশনার এবং বাকি খুনি অফিসারদের জেলে দেখতে পাই। সাথে এটাও জানতে পারি যে প্রসিকিউটর চোই তার নিজের চাকরি ফিরে পেয়েছেন। শুধু তাই না, গার্ড হানও মুক্তি পেয়েছে এবং কমিশনারের সাথে জেলে তার দেখাও হয়। এরপর 9 জুন বিকালবেলা ইউন বাসার বাইরে কাজ করছিল, তখন পেপারের লোক নিউজ পেপার দিয়ে যায়। পেপার হাতে নিতেই হেডলাইন দেখে চমকে উঠে ইউন। সেখানে লেখা যে আজকে সকালে আন্দোলনে ছাত্র এবং পুলিশের সংঘর্ষে, এবং ছবিতে দেখা যায় তাকে তার বন্ধুরা সেভ করার চেষ্টা করছে। আর এই হানিওল হলো সেই ছেলেটা যার সাথে ইউনের মিছিলে দেখা হয়েছিল। এমনকি এরই মধ্যে হানিওলের সাথে তার অনেক ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। তাই ইউন তখন কান্নায় ভেঙে পড়ে। তো এখানে আমরা আজকে সকালের সেই ঘটনার ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সকালে ছাত্ররা বিশাল মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে এগিয়ে যায়। তাদের উদ্দেশ্য একটাই, মিলিটারি স্বৈরশাসক সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। কিন্তু পুলিশ তাদের মিছিলে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। অনেকে আহত হয়ে পড়ে যায়, যাদেরকে সরকার দলের লোকেরা মারতে থাকে। এসব দেখে হানিওল তার এক আহত বন্ধুকে টানতে টানতে রাস্তার সাইডে নিয়ে আসে। কিন্তু চারিদিকে তার বন্ধুদের এই অবস্থা দেখে সে আর দমে থাকতে পারে না। মাঝ রাস্তায় চলে গিয়ে একাই জোরে জোরে স্লোগান দিতে থাকে সে, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু পুলিশ এবার ছাত্রদের উপর সরাসরি কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। মুহূর্তে ছাত্ররা কাঁদানে গ্যাসের সরাসরি আঘাতে পড়ে যায়। এমন সময় একটা গ্যাসের কন্টেনার সরাসরি এসে হান ইওলের মাথার পিছনে আঘাত করে। ইওল পড়ে যেতে ধরে এবং টপ টপ করে রক্ত পড়তে থাকে। এটা দেখে তার এক বন্ধু তাকে পিছন থেকে ধরে টানতে টানতে নিয়ে যায়। আর এই নিউজটাই পেপারে ছাপানো হয়েছে। তবে ইওলের এই নিউজ দেখে ইউনার বাসায় বসে থাকতে পারে না। সেও এবার রাস্তায় নেমে পড়ে। সে দেখে যে হাজার হাজার মানুষ পতাকা হাতে রাস্তায় বের হয়েছে। সরকারি সব অফিস থেকেও হাজার হাজার মানুষ দল বেঁধে নেমে পড়েছে এবং স্লোগান দিচ্ছে। গাড়ি থামিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে শত শত মানুষ। ডাক্তাররা রাস্তায় আহত ছাত্রদের চিকিৎসা দিচ্ছে। এদের মধ্যে কেউ কেউ আবার দোকান থেকে পানি এনে আন্দোলনকারীদের দিচ্ছে।
এদের মধ্যে হয়তো মুগ্ধও ছিল। সে চিৎকার করে বলছে, পানি লাগবে, পানি। ইউন আরেকটু সামনে এগিয়ে এসে রাস্তায় একটা বাসের ছাদে উঠে সে লক্ষ লক্ষ মানুষকে দেশের পতাকা হাতে স্লোগান দিতে দেখে চোখে পানি চলে আসে ইউনের। চোখ মুছে সেও হাত উঁচু করে স্লোগান দেওয়া শুরু করে, ঠিক যেন আমাদের জুলাই মাসের দৃশ্যটা। এরপর জানা যায় ওই দিন হানিওলকে হাসপাতালে নেওয়া হলেও 5ই জুলাই সে মারা যায়, আর তার শেষকৃত্যে 16 লক্ষ মানুষের সমাগম ঘটে। তবে ইউলের এই মৃত্যু শহীদ আবু সাইদের মৃত্যুর মতো কঠিন এক জাগরণ তৈরি করে গোটা দক্ষিণ কোরিয়ায়, যার ফলে সত্যি সত্যি সেই মিলিটারি স্বৈরশাসক প্রেসিডেন্ট চানের পতন ঘটে এবং ফাইনালি সেখানে জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট আসে। আর এরই মধ্য দিয়ে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার মানুষ গণতন্ত্র ফিরে পায়। আসলে এই পুরো ঘটনাটা 1987 সালে দক্ষিণ কোরিয়ায় ঘটেছে, আর 1988 সালের ফেব্রুয়ারিতেই সেখানে গণতান্ত্রিক সরকার গঠিত হয়, ঠিক যেমনটা এখন আমরা নির্বাচিত সরকার গঠনের অপেক্ষায় আছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন, আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন।